আরসিআইসি, রেগুলেটেড ক্যানাডিয়ান ইমিগ্রেশন কনসালটেন্ট। তো আমরা সংক্ষেপে বলি যে ইমিগ্রেশন লয়ার, তাই না? খুব সহজে আমরা সবাই বুঝে ফেলি। তো যাই হোক, মূল কথা হচ্ছে একজন আরসিআইসি কী পরিমাণ ফি নিতে পারে, বা একজন আরসিআইসির সাথে আপনি যখন কানেক্টেড হবেন কী টাইপের জিনিসগুলো আপনার বিবেচনা রাখা দরকার, সেটা নিয়ে হচ্ছে আমার আজকের কন্টেন্ট। আমি খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করব, যে পয়েন্টগুলো একজন আরসিআইসির সাথে অ্যাগ্রিমেন্টে যাওয়ার আগে আপনাকে মাথায় রাখতে হবে। প্রথমেই শুরু করব আমার রিসেন্ট একটা ব্যাড এক্সপেরিয়েন্স দিয়ে, যেটা শুনলে আপনি সত্যি অবাক হয়ে যাবেন যে কী টাইপের ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়তে পারেন যদি আপনি সতর্ক না হন। আজকে কিন্তু আমরা আমাদের ভিডিও শ্যুট করছি আমাদের বাসার একদমই কাছে চমৎকার একটা ব্রিজ, তাই না? আমরা বাংলাদেশে, বিশেষ করে ঢাকায় হাতির ঝিলের সাথে আমরা খুব পরিচিত, তাই না? এটা কিন্তু সেই আদলেই, মানে একদম সেম স্ট্রাকচার মনে হয় আমার কিন্তু সবসময় তাই মনে হয়। আর এই এপ্রিল মাসটাই হচ্ছে বলতে পারেন শীতকালের শেষ মাস আলবার্টা প্রভিন্সের জন্য। তো নদী, এটা কিন্তু একটা নদী, পুরো এডমন্টন শহরের মধ্যে দিয়ে এই নদীটা চলে গেছে, সাসকাচুয়ান রিভার। তো এই নদী দেখেন, পানির প্রবাহ আমরা কিন্তু দেখতে পাচ্ছি, আবার দুই পাশে কিন্তু বরফও দেখতে পাচ্ছি, মানে এখনও পর্যন্ত পুরো বরফগুলো গলেনি, মাঝখানেরটুকু গলে গেছে, দুই সাইডে কিন্তু এখনও পর্যন্ত গলেনি। তো আজকে আমরা এই আশেপাশের এলাকা নিয়ে ঘুরবো এবং এখানেই আমরা এই গুরুত্বপূর্ণ আলোচনাগুলো কন্টিনিউ করব। তাহলে আমি আমার রিসেন্ট যে এক্সপিরিয়েন্সের কথা বলবো বলেছিলাম, ওইটা দিয়েই শুরু করি। রিসেন্টলি আমার একটা প্রসেসিংয়ের জন্য কোনো এক আরসিআইসির কাছে যেতে হয়। তো প্রথমেই স্বাভাবিক প্রসেসিং ফি নিয়ে কথা বলবো, তো সেটা নিয়ে কথাবার্তা বলে একটা ফাইনালাইজ করা হলো যে ওনাকে আমার এই প্রসেসিংয়ের জন্য $5,500 ক্যানাডিয়ান দিতে হবে। তো সব কিছু ফাইনাল হলো, ঠিক আছে, আপনার ওই অ্যামাউন্টে আমি রাজি, $5,500 আমি পে করব, আপনি তাহলে একটা অ্যাগ্রিমেন্টের ব্যবস্থা করেন। তো এটা বলতে না বলতেই উনি তখন আরও কিছু হিসাব দিয়ে শুরু করলেন। দেখেন, আমি কিন্তু ওনার প্রস্তাবে রাজি যে হ্যাঁ, আমার এই প্রসেসিংয়ের জন্য আপনাকে আমি এত ডলার দিব। ওইটা রাজি হওয়ার পরে উনি বললেন যে তোমার ফ্যামিলিতে কে কে আছে। বললাম যে আমার ওয়াইফ, আমার একটা ছেলে সাফওয়ান, তখন হচ্ছে শুধুমাত্র সাফওয়ান ছিল, সাফা হয়নি। তো উনি শোনার পরে আরও কিছু হিসাব দাঁড় করিয়ে বললেন তোমার বউয়ের জন্য এটা, তোমার ছেলের জন্য এটা, সব কিছু মিলিয়ে $7,350 তোমাকে পে করতে হবে। আমি তো সত্যিকার অর্থে আকাশ থেকে পড়লাম যে 5,500 পর্যন্ত ঠিক ছিল, কিন্তু 7,350 এই অ্যামাউন্টটা আমার কাছে মোটেও অ্যাকসেপ্টেবল মনে হলো না। কিন্তু আসলে সব কিছু বিবেচনা করে ফাইনালি রাজি হলাম যে ঠিক আছে, করতেই তো হবে, উপায় নেই, আমি তো আর এটা করতে পারবো না, এই প্রসেসিং ফি তো আমাকে দিতেই হবে। তো যাই হোক, রাজি হলাম, উনি অ্যাগ্রিমেন্ট ড্রাফট করে নিয়ে আসলেন, আমি সাইন করে দিলাম, সব কিছু ফাইনাল। এইবার উনি যখন কাজ শুরু করলেন, কাজ করার সময় বিল পাঠালেন। বিলের সময় যেটা হলো, উনি আরও একটা অ্যামাউন্ট যোগ করলেন। সেই অ্যামাউন্টটা কী জানেন? সেটা হচ্ছে সরকারি ফি। যে আগে 7,350 ছিল কিন্তু ওনার কনসালটেশন ফি। এবার আমি যে অ্যাপ্লিকেশন সাবমিট করব আইআরসিসির কাছে, সেইটার জন্য আমাদের তিনজন বাবদ আরও প্রায় $1,200 মতো পে করতে হবে। তাহলে দেখেন আমার খরচটা কোথায় চলে গেল, $8,500 মতো খরচ হয়ে গেল। অথচ যখন আমি অ্যাগ্রিমেন্টে যাই, মানে ফার্স্ট ইনিশিয়াল কথা কিন্তু ছিল $5,500 লাগবে, সেইখান থেকে ওটা বাড়তে বাড়তে $8,500 মতো হয়ে গেল। মানে আপনি কি বলবেন বলেন? আমি হতাশ, সত্যিকার অর্থে আমি হতাশ। ঠিক আছে, এটা এখানেই কিন্তু শেষ না, আরও আছে। এরপর দেখেন, প্রসেসিং শুরু হয়ে গেল, অ্যাপ্লিকেশন সাবমিটেড। আমি তো নিশ্চিন্ত হয়ে গেলাম যে আমার টোটাল কত ফি আমি জেনে গেছি, আমার কি কি কাজ হচ্ছে আমি জেনে গেছি, আমার প্রসেসিং হচ্ছে, আই এম হ্যাপি। কিন্তু আনফর্চুনেটলি 4 মাস পরে, ঠিক 4 মাস পরে এমন একটা ঘটনা ঘটলো যেটার জন্য আমাকে আরও $3,000 ক্যানাডিয়ান পে করতে হলো। কারণটা আমি বলছি না, কিন্তু এই $3,000 $2,250 হচ্ছে ওই আরসিআইসির ফি, আর $750 হচ্ছে সরকারি ফি, টোটাল $3,000। অর্থাৎ আপনি যদি শুরুর থেকে কাউন্ট করেন যে 8,500 সাথে আরও যদি $3,000 যোগ করেন, তাহলে দাঁড়ালো $11,500 ক্যানাডিয়ান। এতগুলো টাকা আমার একটা প্রসেসিংয়ের জন্য তাদেরকে পে করা লাগলো। এটা কিন্তু কানাডা আসার জন্য না,
কানাডা আসার পরের একটা প্রসেসিংয়ের কথা আপনাদেরকে বলছি, তাহলে দেখেন কি হিউজ অ্যামাউন্টের একটা পেমেন্ট তাদেরকে কিন্তু আমার দেওয়া লাগলো। তাহলে এখানে লার্নিংটা কি হলো, যে আপনি কোনো প্রকার অ্যাগ্রিমেন্টে যাওয়ার আগে যে জিনিসগুলো তাদের সাথে ক্লিয়ারলি কথা, শুধু কথা না, রিটেন যেন থাকে। আমি মনে করি কি যে হ্যাঁ, আমার এই প্রসেসিংয়ের জন্য আমার ফ্যামিলি মেম্বার এটা আছে, আমার জন্য কি ফি লাগবে আপনি ক্লিয়ারলি বলেন। সরকারি ফি কত সেটাও আপনি ক্লিয়ার করেন, পরে না, আপনি এখনই বলেন আমার সরকারি ফি কত দিতে হবে। এবং তৃতীয়ত হচ্ছে যে আমার এই অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভালের আগ পর্যন্ত কি ঘটনা ঘটতে পারে, মানে কি অঘটন ঘটতে পারে। যেমন মনে করেন হতে পারে রিফিউজ হয়ে গেছে, রিফিউজ হলে কি আপনি আবার অ্যাপ্লিকেশন করবেন। তো আমি যদি আবার অ্যাপ্লিকেশন করি, তা আপনাকে কি আমাকে এই সমপরিমাণ অর্থই দিতে হবে, নাকি সেইখানে কোনো কনসিডারেশন আছে। তো এরকম সব কিছু ক্লিয়ার করে একজন আরসিআইসিকে আপনি চুক্তিবদ্ধ করবেন। আদারওয়াইজ কিন্তু বড় রকমের, মানে আমার মতো এরকম বড় রকমের বিপদের সম্মুখীন হতে হবে। সাফন, এদিকে আসো, আরও কিছু কথা বলার আছে। মানে আমার কাছে এই ব্রিজটা এত ভালো লাগে, দেখেন না কি সুন্দর। মানে এখান থেকে আকাশের দিকে তাকালে নীল আকাশ, তার মধ্যে সাদা ব্রিজটা অসাধারণ লাগে, তাই না? অসম্ভব রকম সুন্দর লাগে। তো আজকে আমাদের মনটা খুব ভালো, তাই না সাফওয়ান? ওয়েদারটা খুব ভালো, পজিটিভ ওয়েদার। পজিটিভ বলতে টেম্পারেচার পজিটিভ, +6 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার আমাদের এই আলবার্টা প্রভিন্সের এডমন্টন শহরে। এখান দিয়ে অনেক গাড়ি যাচ্ছে, দেখতে এত ভালো লাগে। এটা কিন্তু ওয়াকওয়ে, এখানে শুধুমাত্র মানুষ হাঁটে এবং সাইকেল যায়, এখানে কোনো গাড়ি আসে না। পাশ দিয়ে গাড়ি যাচ্ছে, খুবই ভালো লাগে সত্যিকার অর্থে। আপনি আসবেন, মনটা ভালো হয়ে যাবে। এইবার হাঁটতে হাঁটতে ছোট্ট কয়েকটা টিপস দিব, যে জিনিসগুলো মেনটেন করবেন একজন আরসিআইসির সাথে কমিউনিকেশনের জন্য, যে জিনিসগুলো মেনটেন করবেন। প্রথমত, কখনও ইমেল ছাড়া অন্য কোনো কমিউনিকেশন ইউজ করবেন না। ওই যে মোবাইলে একটু মেসেজ, হোয়াটসঅ্যাপে একটু মেসেজ, নো, হতে পারে সেটা কমিউনিকেশন, কিন্তু ফর্মাল মানে ফাইনালাইজ যে জিনিসগুলো আপনি করবেন বা যে ডকুমেন্টগুলো তাদেরকে সাবমিট করবেন, সেই জিনিসগুলো অবশ্যই ইমেল কমিউনিকেশন থাকতে হবে। তাহলে হবে কি, আপনার কাছে একটা দলিলের মতো হয়ে গেল, যে কোনো কারণে কোনো ঝামেলায় পড়লে বা আরসিআইসি বা আপনার কনসালটেন্ট যদি কোনো প্রকার অস্বীকার করে কোনো কিছু, আপনি একদম প্রুফ দেখাতে পারবেন যে এইটা হচ্ছে আমি ইমেল দিয়েছিলাম আপনাকে, আপনার সাথে কিন্তু আমার এই কনভারসেশন হয়েছিল। সেই জন্য নো টেক্সট মেসেজ, নো হোয়াটসঅ্যাপ মেসেজ, জাস্ট ইমেল কমিউনিকেশন, এটা মনে রাখবেন। তারপর কি করতে পারেন, আপনি সেই আরসিআইসির মানে ফর্মের নাম দিয়ে বা তার নাম দিয়ে গুগল রিভিউ চেক করতে পারেন। মানুষ কী পরিমাণ পজিটিভ বা নেগেটিভ রিভিউ তার সম্পর্কে দিয়েছে গুগলে, সেটা চেক করতে পারেন। এটা কিন্তু অনেক কাজের জিনিস। এবং কি করতে পারেন, তার অফিস লোকেশনটা দেখতে পারেন। যদি আপনি দূরে হয়ে থাকেন, আপনি যদি একই শহরে থেকে থাকেন, তাহলে তো ভালো, অবশ্যই অফিস ভিজিট করবেন। আদারওয়াইজ গুগলে বসে তার অফিসের বিভিন্ন ভিউ কিন্তু দেখতে পারেন, যে তার অফিসটা কেমন, ইন্টেরিয়ার কেমন, কত বড় অফিস। তো সব কিছু মিলিয়ে কিন্তু একটা আরসিআইসি প্রোফাইল মানে ডিপেন্ড করে কিন্তু, তাই না? আরেকটা জিনিস হচ্ছে, কোনো প্রকার ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন, অর্থাৎ টাকা দিবেন তাকে, এটা কোনো প্রকার ক্যাশ দিবেন না। অবশ্যই আমি সাজেস্ট করব চেক অথবা ব্যাংক ট্রান্সফার। মানে আপনি প্রমাণ দেখাতে পারছেন যে হ্যাঁ, আমি টাকা দিয়েছিলাম আপনাকে। হাতে হাতে কোনো ট্রানজ্যাকশন হবে না। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। তো এই ছিল আমার আজকের ছোট্ট এই কন্টেন্টটা। আমি চেষ্টা করেছি একজন আরসিআইসির সাথে কীভাবে কমিউনিকেট করবেন, কোন জিনিসগুলো আপনি মাথায় রাখবেন, সেই জিনিসগুলো শর্টলি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার। আশা করি কিছুটা হলেও আইডিয়া পেয়েছেন। আজকে তাহলে এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করতে থাকবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।